হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে সিএসএস আর এইচটিএমএল এর মাধ্যমে একটা নেভিগেশন বানাবো। তো নেভিগেশন যে কোনো ওয়েবসাইটের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন, ইম্পর্ট্যান্ট একটা পার্ট। নেভিগেশন ছাড়া ওয়েবসাইটের মানে ওয়েবসাইট সাধারণত কল্পনাই করতে পারবেন না যে নেভিগেশন নেই এমন একটা ওয়েবসাইট আছে। তো নেভিগেশন আমাদের খুব প্রয়োজন। তো নেভিগেশন দিয়ে আমরা কিন্তু পুরো ওয়েবসাইটটাকে নেভিগেট করতে পারি, বিভিন্ন পেজে যাওয়া বা একটা পেজের মধ্যে বিভিন্ন সেকশনে যাওয়া আসা করা। তো একটা পেজ থেকে আরেকটা পেজে জাম্প করা যাওয়ার জন্য আমাদের অবশ্যই নেভিগেশন প্রয়োজন। তো নেভিগেশনের যে মেন যে এলিমেন্ট যেগুলো আছে সেটা হলো একটা লোগো আর বিভিন্ন লিঙ্ক, আর অথবা কোনো বাটনসও থাকতে পারে। তো চলুন দেখি আমরা আজকে একটা নেভিগেশন বানানোর জন্য কি কি জিনিস শিখতে হবে সেটা দেখে নিই। তো একটা আমাকে প্রথমে ফোল্ডার বানাতে হবে। তো আমি ফোল্ডারটা আপাতত ডেস্কটপে বানিয়ে রেখেছি। তো নেভিগেশন নামে আপনারা যা খুশি নাম রাখতেই পারেন এখানে। তো নেভিগেশনের ফোল্ডারের মধ্যে আমি দুটো ফোল্ডার রেখেছি, একটা সিএসএস, একটা ইমেজেস, আর একটা index.html। সিএসএস এর মধ্যে অলরেডি আমি একটা style.css নামে একটা ফাইল বানিয়ে রেখেছি। আমি একটু জুম করছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। style.css। আর এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে একটা লোগো রেখেছি, আমি নাম রেখেছি logo.png। এই কোডওয়ার্মেরই একটা লোগো রয়েছে। তো এই ফাইলটাকে আমরা চলুন ওপেন করে নিই। ওপেন করব কোথায়? আমি সাবলাইমটাকে ওপেন করছি। সাবলাইমে ওপেন করে ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার কোনটা? নেভিগেশন। ব্যাস, আমাদের ফাইলটা এখানে চলে এসছে। আমি এটাকে ফুল স্ক্রিন করছি। আচ্ছা, পরের কাজ আমাদেরকে কি করতে হবে? এই যে নেভিগেশনের যে ফোল্ডারগুলো রয়েছে এখানে সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাকে জাস্ট index.html ফাইলটাকে ওপেন করে নিতে হবে, আর সঙ্গে style ডট ফাইলটাকেও আমাকে ওপেন করতে হবে। আপনি ডাবল ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো index.html আমরা আগে যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে লিখে নিই এক্সক্লেমেশন মার্ক দিয়ে। ব্যাস, তো আমি এখানে নাম রাখলাম নেভিগেশন। নেভিগেশন, ব্যাস, নেভিগেশন নাম রাখলাম। আর style.css এ আপাতত আমি কিছু রাখছি না, যে আমি আগে লিঙ্কটাকে করিয়ে নিই, তারপর আমরা দেখি যে ওখানে কি করতে পারি। আমরা শর্টের লিঙ্ক সিএসএস এইভাবে যদি লিখি, তারপর ট্যাব দিলে আমার এই লিঙ্কটা অটোমেটিক এখানে চলে আসছে। তো রিলেশন স্টাইল শিট আর href style.css। কিন্তু আমাকে এখানে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু style.css ডাইরেক্ট লিঙ্ক করলে চলবে না। কারণ কি? কারণ আমাদের যে সিএসএস ফাইলটা যেটা রয়েছে, মানে অর্থাৎ style.cssটা, সেটা কিন্তু সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমাকে এখানে মেনশন করতে হবে সিএসএস, তারপর স্ল্যাশ। ওকে, আর আপনি এভাবেও লিখতে পারেন যে ডট স্ল্যাশ। তো সেটাও যদি আপনারা লেখেন তাহলে কাজ করবে। এখন আমি রাইট ক্লিক করে এটাকে যদি ওপেন ইন ব্রাউজার করি তাহলে দেখি কি রকম দেখতে পাচ্ছি। তো আমার যে ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপাতত কিছুই লেখা নেই। তো চলুন আমরা কিছু লিখে দেখি যে আদৌ সিএসএস ফাইলটা কাজ করছে কিনা। আমরা জাস্ট বডি ওপেন করে ব্যাকগ্রাউন্ড কালার ক্রিমসন, এটা একটা রেড কালার। তো দেখি কাজ করছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, একদম পারফেক্টলি আমার এখানে কাজ করছে। ওকে, তো আমরা এখন এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের কোডটা করতে সুবিধা হবে। তো ব্যাস, তো আমরা এখন স্ক্রিনটা 50-50 অবস্থায় দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কোড লিখতে আর দেখতে সুবিধা হবে। সবার প্রথমে আমি কি করব? সবার প্রথমে আমি আগে ব্রাউজারে আমার যে ডিজাইনটা যেটা আছে সেই ডিজাইনটা আপনারা হয়তো থাম্বনেলে দেখেই নিয়েছেন। তো আমাদের বাঁদিকে লোগো থাকছে আর ডান দিকে আমাদের বিভিন্ন লিঙ্কস থাকছে উইথ একটা বাটন। তো আমরা সবার প্রথমে কি লিখব? হেডার লিখব। হেডার, HEADER, হেডার। এটা কিন্তু একটা HTML ট্যাগ। ওকে, HTML5 এর ট্যাগ। আমি যেহেতু হেডার বানাচ্ছি, হেডারের মধ্যেই জেনারেলি নেভিগেশন থাকে, তো সেক্ষেত্রে আমরা হেডার ট্যাগটাকে ইউজ করছি। ট্যাব দেওয়ার পর এটা ওপেন ক্লোজ হয়ে গেল। ব্যাস, এরপরের বার আমি কি করব? হেডারের মধ্যে আমি একটা ন্যাভ নেব। ন্যাভ কেন নিচ্ছি? কারণ আমি নেভিগেশন বানাচ্ছি। এখানে যে ন্যাভ যে ট্যাগটা, সেই ট্যাগটা কিন্তু আমার, এটা HTML5 এর একটা ট্যাগ। আবার আমি ট্যাব প্রেস করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট, এই কাজটা আমি এখন কি করব? এখন আমাকে একটা লোগো নিতে হবে। ওকে, আর বাদিকে একটা লোগো থাকবে আর ডান দিকে নেভিগেশন থাকবে। তো আমি আগে নেভিগেশনটা বানিয়ে নিচ্ছি। তো ইউএল, তার ভিতরে আমি এইভাবে যদি ক্লোন চিহ্ন দিই, লিখি যে এলআই, আমি ধরে নিচ্ছি আমার কাছে 4টে এলআই থাকবে। আর এই কাজটা কিন্তু সম্ভব হচ্ছে আমার যেহেতু এক্সটেনশন একটা ইনস্টল করা আছে এমেট। ওকে, তো যার জন্য আমি খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারছি আমি শর্টে। ওকে, ইউএল, তারপর গ্রেটার দেন এলআই *4। *4 মিনস আমি 4টে এলআই চাইছি।
ওকে, 4টে লিস্ট আইটেম চাইছি, সেই জন্য আমি ইন্টু 4, আমি যদি এখানে ইন্টু 5 দিতাম তাহলে কিন্তু এখানে 5টা আমি এলাই নিতে পারতাম। তো আমি আপাতত 4টে বা 5টা যেটা খুশি নিচ্ছি, তারপরে আবার গ্রেটার দেন দিয়ে অ্যাঙ্কার লিখছি। তো এটা কিন্তু HTML এর পার্ট নয়, এটি হলো একটা এক্সটেনশন, ওকে, এক্সট্রা ফিচার, যার জন্য আমরা কিন্তু খুব সহজেই এতগুলো লিস্ট আইটেম, তার মধ্যে অ্যাঙ্কার, এই সমস্ত জিনিসগুলো লিখে ফেলতে পারছি। তারপর আমি যদি এখানে ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে যদি আমি এভাবে লিখি যে লিঙ্ক ডলার, ওকে, তাহলে দেখবেন যে আমি লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4 এইভাবে পেয়ে যাচ্ছি। তারপর ট্যাব দিলে কমপ্লিট হয়ে যাচ্ছে আমার এই কাজটা। ওকে, আমি একটু ছোট করছি। আচ্ছা, তো আমি প্রত্যেকটার মধ্যে হ্যাশ প্লেস করছি, হ্যাশ হ্যাশ। আপাতত আমি ডেড লিঙ্ক বানিয়ে রাখছি। আর এখানে লিঙ্ক 1, লিঙ্ক 2 এই জিনিসটাকে না লিখে আমি রিয়েল কিছু টেক্সট লিখছি, যেমন হোম, অ্যাবাউট, ব্লগ, আর কন্ট্যাক্ট, আর এখানে করলাম সাইন আপ। বাস, এবার রিফ্রেশ করে দেখি। তো দেখুন এখানে হোম অ্যাবাউট, কিন্তু আমাদের এখনো লোগোটা আসেনি। তো লোগোটা আমাকে কি করতে হবে, লোগোটা নেওয়ার জন্য আমি এটাকে নেভিগেশনের বাইরে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আমি একটা সবার প্রথমে কি নেব, একটা ডিভ নিচ্ছি, ডট লোগো ব্লক। লোগো ব্লক লেখার পরে আমি যদি ট্যাব দিই তাহলে আমার এটা একটা ক্লাস সহ সম্পূর্ণ হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব হলো, কারণ আমি খেয়াল করে দেখবেন যে প্রথমে একটা ডট দিয়েছি। ডট মানে আমি একটা ক্লাস নিতে চাইছি, একটা ডিভের একটা ক্লাস থাকবে, তার নাম হবে লোগো ব্লক। সেটা আমি কিন্তু এমেটের জন্য, এমেট যে এক্সটেনশনটা আছে সেটার জন্য আমি সহজে করতে পারছি। আপনার যদি এমেট ইনস্টল করা না থাকে, অথবা আপনি যদি সাবলাইমে না থেকে অন্য কোনো এডিটরে থাকেন, তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। ওকে, তাহলে আপনাকে কিন্তু নিজে থেকেই টাইপ করে নিতে হবে। তো আমি ট্যাব দিলাম, দেখুন লোগো ব্লক নামে একটা ব্লক চলে এসছে। এবার আমি এন্টার দিয়ে আমি এর মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি, কারণ লোগো যেটা আছে সেটা আমার ক্লিকেবল হবে, অর্থাৎ লিঙ্ক করতে হবে, সেই জন্য আমাকে অ্যাঙ্কার মাস্ট নিতেই হবে। তো তারপরে আমি ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পরে আমাকে দেখতে হবে যে ইমেজটা আছে কোথায়। আমাকে যেতে হবে ইমেজেস ফোল্ডারের মধ্যে /logo ডট পিএনজি। ওকে, আর অল ট্যাগ অবশ্যই দিতে হবে কোডওয়ার্ম লোগো। তো এই সেকশনটুকু আমার আপাতত প্রয়োজন নেই, আমি ছোট করে নিলাম। আচ্ছা, আর শেষে একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। তো এটা গুড প্র্যাকটিস, শেষে একটা স্ল্যাশ দেওয়া উচিত। তো আমি যদি রিফ্রেশ করি, দেখুন লোগো চলে এসছে আমার, আর সঙ্গে নেভিগেশন বারটা কিন্তু রেডি হয়ে গেছে। বাস, এই অবধি আমার মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার রেডি HTML এর। আমরা এখন CSS এ অ্যাপ্রোচ করতে পারি। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, CSS এ লেখার আগে আমাকে একটা বেসিক স্ট্রাকচার, অর্থাৎ আমাকে পুরো জিনিসটাকে একটুখানি নর্মালাইজ করে নিতে হবে, অর্থাৎ মানে রিসেট করে নিতে হবে ব্রাউজারটাকে। তো ব্রাউজারে কি থাকে, বাই ডিফল্ট কিছু স্টাইল থাকে। ওকে, তো স্টাইল থাকে যেমন H1 বা অ্যাঙ্কার বা প্যারাগ্রাফ, এই সমস্ত জিনিসের কিছু এক্সট্রা মার্জিন, প্যাডিং, বডিতে কিছু মার্জিন, এই সমস্ত জিনিসগুলো দেওয়া থাকে। তো সেই জিনিসগুলোকে আমাকে একটু রিসেট করে নিতে হবে। রিসেট করে নেওয়ার জন্য আমাকে কিছু কোড লিখে নিতে হবে। তো আমি লিখছি স্টার কথার অর্থ হলো অল, অর্থাৎ যত ট্যাগ আছে এর মধ্যে সমস্ত কিছুকে আমি একসঙ্গে টার্গেট করছি। ইভেন আমি যদি আফটার বিফোর ইউজ করি, তো সেই জন্য আমি আফটার বিফোরটাকেও আগে থেকে লিখে নিচ্ছি। আচ্ছা, তো আফটার বিফোরের বিষয়ে আমরা জানবো আরো ভবিষ্যতে। তো আমরা এই মুহূর্তে আমাদের নেভিগেশনটা মেন টার্গেট, আমরা সেটা করছি। তো বক্স সাইজিং, এখানে দেখুন আছে বক্স সাইজিং, বর্ডার বক্স। আচ্ছা, বক্স সাইজিং এর ব্যাপারে আমরা পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনি সেই ভিডিওটি দেখে নেবেন যে বক্স সাইজিং এর মানেটা কি, এখানে লেখার প্রয়োজনীয়তাটা কি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো, অথবা ভিডিওর ওপরে কোনো একটা সেকশনে আমি এটা অ্যাটাচ করে দেবো। আমি প্যাডিং 0 প্লাস মার্জিন 0 এইভাবে আমি শর্টে কিন্তু লিখতে পারি, প্যাডিং 0 মার্জিন 0। আচ্ছা, এবার দেখুন সামান্য একটু কিন্তু পরিবর্তন হয়েছে। আচ্ছা, নেক্সট কাজ কি আছে, নেক্সট কাজে আমি চাইছি যে যত আমার ইউএল আছে সেই ইউএলগুলোর লিস্ট স্টাইল আমি নান করতে চাইছি। লিস্ট স্টাইল নান, অর্থাৎ এখানে দেখুন যে ডট ডট ছিল না, কিছু মার্জিন দেওয়া ছিল, ডট ডট ছিল, মানে কারণ প্রত্যেকটা ইউএল এর একটা করে বুলেট পয়েন্ট থাকে, কারণ এটা আনঅর্ডার লিস্ট। তো আমি সেগুলোর মার্জিন প্যাডিং 0 করে দিলাম। বাস, 0 করার পরে আমি চাইছি যে
যে অ্যাঙ্কারগুলো আছে অ্যাঙ্কারগুলো আন্ডারলাইন থাকে ডিফল্টে, আমি সেই অ্যাঙ্কারগুলোকে আমি চাইছি যে নর্মাল করে দিতে, অর্থাৎ টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, আমি যদি রিফ্রেশ করি দেখবেন এখানে অ্যাঙ্কারগুলো থেকে কিন্তু চলে গেছে আন্ডারলাইনগুলো। আচ্ছা, এবার নেক্সট কাজ আমার শুরু করতে হবে নেভিগেশন। তো সবার প্রথমে আমি চাইছি যে এখানে যে হেডারটা আছে না, সেই হেডারটাকে স্টাইলটাকে আগে করে নিতে। তো হেডার যেহেতু একটা ট্যাগ, তো এখানে কোনো ডট বা হ্যাশ কোনো কিছুর প্রয়োজন নেই, সিম্পল হেডার, কারণ এটা একটা ট্যাগ। তো আমি চাইছি এটা আপাতত বোঝার সুবিধার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার এটাকে রাখছি ট্যান রাখছি। দেখুন একটা চলে এসছে নেভিগেশনের এই হেডারের কমপ্লিটলি। তো আমি চাইছি ওপর নিচে কিছুটা গ্যাপ রাখতে এই জিনিসটাতে, যাতে সুন্দর একটা এখানে গ্যাপ আসে, সেই বিষয়টাকে আমি দেখার জন্য প্যাডিং দিচ্ছি। আমি আপাতত পুরো সমস্ত দিক থেকে 50 পিক্সেল প্যাডিং রাখলাম, আর মার্জিন আমি 0 করে দিলাম। ওকে, তো মার্জিন 0 করার পরে দেখবেন এখানে কমপ্লিটলি সুন্দর একটা মার্জিন চলে এসছে। গ্যাপটা দেওয়ার জন্য এটা একটু পড়তেও সুবিধা হচ্ছে। আচ্ছা, নেক্সট কাজ কি, আমাদের নেক্সট টার্গেট হলো এই লোগো ব্লক। ওকে, কিন্তু লোগো ব্লককে কিন্তু ডাইরেক্ট লিখলে চলবে না, কারণ লোগো ব্লক হলো হেডারের ভিতরে আছে, তাই না? তো সেই জন্য আমাকে কি করতে হবে, আগে হেডারটাকে লিখে নিতে হবে। হেডার, তারপরে ডট লোগো ব্লক কেন? কারণ ডট লোগো ব্লক এই কারণেই, কারণ লোগো ব্লক হলো একটা ক্লাস, লোগো ব্লক কোনো ট্যাগ নয়, একটা ক্লাস। তো ক্লাসের সিম্বল কি? ডট। ওকে, তো আমি এটার একটা ম্যাক্স উইথ দিচ্ছি, ম্যাক্স উইথ সাপোজ 120 পিক্সেল, আর এটাকেও প্যাডিং 0, মার্জিন 0 এইভাবে লিখলাম। লেখার পরে আমি রিফ্রেশ করছি। আচ্ছা, লোগো ব্লকে 120 পিক্সেল দেওয়ার পরেও খেয়াল করে দেখবেন যে ইমেজটা কিন্তু ছোট হয়নি, আগের মতোই রয়ে গেছে। তো কারণটা একটু বুঝে দেখি কি হচ্ছে। আমি বর্ডার যদি দিই এখানে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিচ্ছি, তো জাস্ট বোঝার সুবিধার জন্য, যে দেখুন 100 পিক্সেলের কিন্তু একটা বক্স আছে, কিন্তু আমরা ইমেজটা ওভারফ্লো করার জন্য সেই এফেক্টটা পাচ্ছি না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, যে লোগো ব্লকের মধ্যে যে অ্যাঙ্কারের মধ্যে যে ইমেজটা আছে সেটাকে আমরা আগে টার্গেট করি। তো সেই জন্য আমরা একটা এর নাম দিয়ে রাখি ক্লাস ইমেজ ফ্লুইড। ওকে, এই লোগো ব্লকের লোগোর নাম রাখলাম ইমেজ ফ্লুইড। তাহলে আমাকে একই রকম ভাবে হেডার, তারপর হলো লোগো ব্লক, নেক্সট ডট ইমেজ ফ্লুইড। ওকে, এক্ষেত্রে আমরা অ্যাঙ্কারটাকে নিলাম না, কারণ অ্যাঙ্কারটাকে আমরা যদি আলাদা করে ডিজাইন করতে চাই, ডিফল্টে একটা স্টাইল দিয়েই রেখেছিলাম টেক্সট ডেকোরেশন নাম, তো সেই জন্য আমরা অ্যাঙ্কারটাকে তেমনভাবে কিছু স্টাইল করলাম না। এবার লিখছে কি, ইমেজের ক্ষেত্রে ম্যাক্স উইথ 100% হাইট অটো। ওকে, এবার দেখুন ইমেজটা কিন্তু শ্রিঙ্ক হয়ে আসছে। ওকে, এইবার নেক্সট কাজ কি, আমি চাইছি ওপর থেকে একটু ছোট করতে, 20 পিক্সেল 50 পিক্সেল হেডারের প্যাডিংটাকে একটু কমিয়ে আনতে চাইছি, আর আমার এই মুহূর্তে আর বর্ডারের প্রয়োজন নেই। বাস, সেভ। আচ্ছা, এবার আমার কাজ কি, এবার কাজ লোগোটা যেমন বাদিকে আছে তেমন তো ঠিকই আছে, কিন্তু এই নেভিগেশনটাকে আমাকে ডান দিকে পাঠাতে হবে। তো চলুন একবার বিষয়টা দেখে নিই। বিষয়টা হলো লোগো ব্লক যেটা আছে আর ন্যাব যেটা আছে, সেই দুটো কিন্তু খেয়াল করে দেখবেন হেডারের চাইল্ড, তাই না? এই দুটো হলো চাইল্ড, হেডারের মধ্যে লোগো ব্লক আর ন্যাব, এই দুটো কিন্তু চাইল্ড রয়েছে। এই চাইল্ড দুটোকে একে অপরের থেকে দূরে সরাতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হেডারে এসে আমরা ডিসপ্লে ফ্লেক্স লিখতে পারি। তো ডিসপ্লে ফ্লেক্স লেখার পরে কি হবে, কারণ আমরা জানি যে ডিসপ্লে ফ্লেক্স কিসে কাজ করে, যে প্যারেন্টের মধ্যে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে চাইল্ডের ওপরে তার এফেক্টটা এসে পড়ে, তাই না? তো এই হেডারের মধ্যে আমরা যদি এখন ডিসপ্লে ফ্লেক্স লিখি, ডিসপ্লে ফ্লেক্স লেখার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন এই দুটো কিন্তু পাশাপাশি চলে এসছে। এবার আমাকে সেপারেশন তৈরি করতে হবে। তো সেপারেশন তৈরি করব কিভাবে, আমি লিখব জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, বাস। তো খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু নেভিগেশনটা ডান দিকে চলে গেছে। আচ্ছা, এইবার
এই যে নেভিগেশনটা ডান দিক বাদিকে চলে গেছে সেটা তো ঠিক আছে, কিন্তু এই আইটেমগুলো কিন্তু এখনো পর্যন্ত পাশাপাশি আসেনি। অর্থাৎ এই নেভিগেশনের ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই গুলো আছে সেই এলআই গুলো কিন্তু এখনো পাশাপাশি আমরা আনতে পারিনি। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার একটু স্টাইল শুরু করতে হবে, যে হেডার লিখে তারপরে আমাকে টার্গেট করতে হবে হেডারের মধ্যে যে ন্যাব আছে। অর্থাৎ আমি কি বোঝাতে চাইছি, যে হেডার আছে তার ভিতরে যে ন্যাব আছে তার ভিতরে যে ইউএল আছে সেটাকে আমাকে টার্গেট করতে হবে, ন্যাবের ভিতরে যে ইউএল আছে। আচ্ছা, তো আপনারা যদি প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হয় যে কোন ট্যাগের পরে কোনটা লিখবো, অনেক সময় মিস হয়ে যায়, আমরা ভুল হয়ে যায়, যে বুঝতেই পারি না, যে যখন স্ট্রাকচার কমপ্লিকেটেড হয়ে যায় না, তো তখন আমরা ধরতে পারি না যে কোন ট্যাগের পরে কোনটা লিখবো, কোন ক্লাসের পরে কোন ক্লাসটা লিখবো। তো সেক্ষেত্রে একটা বোঝার সব থেকে সহজ উপায়, আপনি যে কোনো ধরুন ইউএলটাকে টার্গেট করছেন, তো এখানে এসে ক্লিক করুন। ক্লিক করার পরে হয়তো খেয়াল করে দেখবেন আপনি এই ইউএলটাকে ধরবেন, তাই না? তো ইউএল এর স্টাইলটাকে করতে চাইছেন, তো এখানে এসে খেয়াল করুন যে এইচটিএমএল বডি হেডার ন্যাব ইউএল। তো এইচটিএমএল বডির প্রয়োজন নেই, কারণ এটা কমন জিনিস, কারণ প্রত্যেকটার মধ্যে এইচটিএমএল মানে প্রত্যেকটা ট্যাগই বডির ভিতরেই আছে। তো আমরা এখান থেকে টার্গেট করছি হেডার ন্যাব ইউএল। তো এরপরে যদি আমাকে এলআইতে স্টাইল করতে হয়, দেখুন আবার একই জিনিস, হেডার ন্যাব ইউএল এলআই। অ্যাঙ্কারের হলে হেডার ন্যাব ইউএল এলআই অ্যাঙ্কার। তো খুব সহজেই বুঝতে পারছেন যে আমরা কিভাবে কোনো সেকশনকে স্টাইল করার জন্য কোন ট্যাগের পরে কোন ট্যাগটা নেবো, এখান থেকে সহজেই বুঝে নিতে পারছি। তো এটা প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আপনি যখন 4-5টা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন, তারপরে এইগুলো আপনার কাছে একেবারে পুরো জলভাত হয়ে যাবে, কোনো বিষয় না। আর এই স্ট্রাকচার বোঝার যদি খুব অসুবিধা হয়, যে স্ট্রাকচার এইভাবে দেখার পরেও বুঝতে পারছেন না, আপনি খাতায় কলমে ট্রি টাইপের স্ট্রাকচার বানিয়ে নেবেন। ঠিক আছে, যেমন হেডার আছে, হেডারের ভিতরে দুটো চাইল্ড আছে। ওকে, হেডার লিখলেন, হেডার লেখার পরে দুই ভাগে ভাগ করে নিলেন, যে এদিকে লোগো আছে, এদিকে ইউএল আছে, তারপরে ন্যাব আছে, তার ভিতরে ইউএল আছে, তারপরে এলআই। এইভাবে হয়তো বোঝাতে পেরেছি। তো সেটা করার জন্য আমাকে একটু খাতা পেন ইউজ করতে হবে প্রথম প্রথম। তো চলুন আমরা ইউএল এর স্টাইলটা করে নিই। ইউএল এর স্টাইলটা কি হবে, যে আমাকে ডিসপ্লে ফ্লেক্সটাকে করতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি যদি এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসি সিলেক্ট করে, তাহলেই এটা আমার কাজটা হয়ে যাবে। এবার খেয়াল করে দেখুন, এই যে লোগোটা আছে, লোগোটার কিন্তু মাথার উপরে রয়েছে না, প্রায় মাথার বরাবর রয়েছে, লোগোর টপ বরাবর রয়েছে। আমি চাইছি যে লোগোটার মিডল বরাবর এই লেখাটাকে আনতে। তো সেক্ষেত্রে কি করব, আমি এই যে হেডার লিখেছিলাম না, তো এই হেডারের পরে আমি একটা জিনিস লিখিনি, একটা অ্যাট্রিবিউট, একটা প্রপার্টি, সেটা হলো অ্যালাইন আইটেমস সেন্টার। তো এবার খেয়াল করে দেখুন যে আমার কিন্তু নেভিগেশনটা মিডলে চলে এসছে। আচ্ছা, এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো এইগুলোকে একটু গ্যাপ দেওয়া প্রত্যেকটা ইউএলএলআই কে। তো আমরা এই কাজটা এখানেও করতে পারি। তো আমি অ্যালাইন আইটেম সেন্টার এখানেও লিখে রাখছি, কারণ আমাদের পরে প্রয়োজন হবে। আমি একটা প্রপার্টি ইউজ করতে পারি গ্যাপ নামে, গ্যাপ। ওকে, গ্যাপে আপনি যতটা পিক্সেল গ্যাপ চাইছেন সেই পিক্সেলটা লিখে দেওয়ার পরে দেখবেন যে সেই গ্যাপটা তৈরি হয়ে গেছে। ওকে, তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমাদের কিন্তু একটা নেভিগেশনের শেপ আস্তে আস্তে চলে আসছে। এবার আমাদের টার্গেট করতে হবে কি বলুন তো, এই অ্যাঙ্কারের এই আইটেমগুলোকে, অর্থাৎ এই হোম অ্যাবাউট এই টেক্সটগুলোকে। তো টেক্সটগুলোকে টার্গেট করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে হেডার, তারপরে ন্যাব, তারপরে ইউএল, তারপরে এলআই, তারপর অ্যাঙ্কার। খুব সহজ বিষয়টা। তো আমরা লিখে নিই, আমি কপি করছি, সময় বাঁচানোর জন্য আমি কপি করলাম। আচ্ছা, এলআই এর স্টাইল করার জন্য আমি আপাতত এর প্যাডিং 0, মার্জিন 0 লিখে রাখলাম, আমার যদি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে